গুড ইভিনিং। আমার নাম প্রিয়াঙ্কা সাউ। আজকে আমার পিপিটি প্রেজেন্টেশনের টপিক হচ্ছে ডেসক্রাইব দ্য প্রসেস অফ ট্রান্সলেটিং সিলেবাস ইনটু টেক্সট বুক। তো প্রথমেই আমরা জানবো যে সিলেবাস কি। তো সিলেবাস বা পাঠ্যক্রম হলো একটি নির্দিষ্ট শ্রেণী বা কোর্সের জন্য কোন কোন বিষয়, অধ্যায়, উপ অধ্যায় পড়তে হবে তার একটি পরিকল্পিত তালিকা। এরপর আমরা জানবো যে টেক্সট বুক কী। টেক্সট বুক বা পাঠ্যপুস্তক হলো সেই বই যা পাঠ্যক্রম অনুসারে লেখা হয়, অর্থাৎ পাঠ্যক্রমে যা যা পড়তে বলা হয়েছে সে সমস্ত বিষয়কে সহজভাবে ব্যাখ্যা করে উদাহরণ, ছবি, কার্যক্রম এবং অনুশীলনী সহ যে বই তৈরি করা হয় তাকেই পাঠ্যপুস্তক বলে। সহজভাবে বলা যায় সিলেবাস সমান কী কী পড়তে হবে তার পরিকল্পনা, আর টেক্সট বুক সমান সেই পরিকল্পনা অনুযায়ী লেখা বই। এরপর আলোচনা করব যে সিলেবাস আর টেক্সট বুকের মধ্যে কী সম্পর্ক রয়েছে। তো সিলেবাস ও পাঠ্যপুস্তক একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। শিক্ষার পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এই দুটি পরস্পর নির্ভরশীল উপাদান। নিচে এই দুই প্রক্রিয়ার সম্পর্কটি ধাপে ধাপে আলোচনা করা হলো। তো প্রথম পয়েন্ট হচ্ছে টেক্সট বুক ইজ ক্রিয়েটেড বেসড অন দ্য সিলেবাস, অর্থাৎ সিলেবাসের ভিত্তিতেই টেক্সট বুক তৈরি করা হয়। শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় যখন কোনো শ্রেণীর জন্য সিলেবাস নির্ধারণ করে তখন সেই সিলেবাসকে ভিত্তি করে পাঠ্যপুস্তক রচিত হয়। সিলেবাসে যেসব বিষয় ও উপবিষয় লেখা থাকে পাঠ্যপুস্তকে সেই অনুযায়ী ধাপে ধাপে লেখা হয়। উদাহরণ: শিক্ষাবিজ্ঞান বিষয়ের সিলেবাসে যদি শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য অধ্যায় যুক্ত থাকে তবে পাঠ্যপুস্তকে সেই অধ্যায়ের সংজ্ঞা, প্রকারভেদ, লক্ষ্য নির্ধারণের উপায় ইত্যাদি বিস্তারিতভাবে লেখা থাকে। এর পরের পয়েন্ট হচ্ছে সিলেবাস ইজ দ্য ডিজাইন, টেক্সট বুক ইজ দ্য অ্যাকচুয়াল ফর্ম অফ দ্যাট ডিজাইন, অর্থাৎ সিলেবাস হলো নকশা, টেক্সট বুক হলো সেই নকশার বাস্তব রূপ। সিলেবাসকে বলা যায় শিক্ষার একটি নকশা বা পরিকল্পনা। এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেয় পাঠ্যপুস্তক, অর্থাৎ সিলেবাসে যদি শুধু বিষয়ের শিরোনাম বা কাঠামো দেওয়া থাকে আর পাঠ্যপুস্তকে সেই কাঠামোকে বিশদভাবে ব্যাখ্যা করা হয়। যেমন সিলেবাসে যদি কেবল শিক্ষণ পদ্ধতি লেখা থাকে তবে পাঠ্যপুস্তকে আলাদাভাবে বর্ণনা করা থাকে, যেমন বক্তৃতাদান পদ্ধতি, প্রশ্ন উত্তর পদ্ধতি, প্রদর্শন পদ্ধতি, প্রতিটি ধাপে সুবিধা অসুবিধা, বাস্তব শ্রেণীকক্ষে উদাহরণ ইত্যাদি লেখা থাকে। এর পরের পয়েন্ট হচ্ছে দ্য কনসেপ্ট অফ এডুকেশন এক্সপেন্ড ফ্রম দ্য সিলেবাস টু দ্য টেক্সট বুক, অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ের ধারণাগুলি সিলেবাস থেকে টেক্সট বুকে বিস্তার লাভ করে। সিলেবাসে মূলত বিষয়বস্তুর তালিকা থাকে, কিন্তু সেই বিষয়বস্তুর গভীর ধারণা, ব্যাখ্যা ও উদাহরণ থাকে পাঠ্যপুস্তকে। ফলে সিলেবাসে যা সংক্ষিপ্তভাবে বলা হয়েছে তা পাঠ্যপুস্তকে বিস্তৃতভাবে বোঝানো হয়। যেমন সিলেবাসে যদি শিক্ষণ প্রক্রিয়া উল্লেখ থাকে তবে পাঠ্যপুস্তকে বিস্তারিতভাবে লেখা থাকে কিভাবে শিক্ষক বোঝান, শিক্ষার্থীরা প্রতিক্রিয়া দেয় এবং দুজনের পারস্পরিক সম্পর্ক, শ্রেণীকক্ষে গল্প বলার মাধ্যমে এটি বোঝানো হয় বা বোঝা যায়। এরপর হচ্ছে বোথ কমপ্লিমেন্ট ইচ আদার ইন ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ এডুকেশন, অর্থাৎ উভয়ে শিক্ষার মানোন্নয়নের একে অপরের পরিপূরক। যেমন সিলেবাস ছাড়া পাঠ্যপুস্তক তৈরি সম্ভব নয়, ঠিক তেমনই শুধু সিলেবাস থাকলেও শিক্ষার্থীদের শেখানো যায় না। পাঠ্যপুস্তক সিলেবাসকে বাস্তবে রূপ দেয় বলে শিক্ষার্থীরা সহজে বুঝতে পারে এবং শিক্ষার মান উন্নত হয়। যেমন এখানে উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে সিলেবাসে যদি লেখা থাকে শ্রেণীকক্ষের আলোচনা পদ্ধতি, পাঠ্যপুস্তকে সেই আলোচনা পদ্ধতির ধাপ, কীভাবে শিক্ষক প্রশ্ন করবেন, শিক্ষার্থীদের অংশগ্রহণ করাবেন, উদাহরণ সহ ব্যাখ্যা করা থাকে। ফলে শিক্ষক শিক্ষার্থী উভয়ে সহজে প্রয়োগ করতে পারেন। এর পরের পয়েন্ট হচ্ছে বোথ আর ইকুয়ালি ইম্পর্ট্যান্ট ইন টেস্টিং অ্যান্ড ইভ্যালুয়েশন, অর্থাৎ পরীক্ষা ও মূল্যায়নে উভয়েরই সমান গুরুত্ব। যে কোনো পরীক্ষা মূলত সিলেবাসের ভিত্তিতেই নেওয়া হয়, কিন্তু সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হলে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের সাহায্য নিতে হয়।
কারণ সেখানে বিশদভাবে ব্যাখ্যা উদাহরণ থাকে যা উত্তর লেখার সময় দরকার হয়। যেমন শিক্ষাবিজ্ঞান বিষয়ের পরীক্ষায় যদি প্রশ্ন আসে শিক্ষণ উপকরণের প্রকারভেদ ও গুরুত্ব ব্যাখ্যা করো, তখন শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের ব্যাখ্যা উদাহরণ যেমন মানচিত্র, চার্ট, মডেল ইত্যাদি ব্যবহার করে পূর্ণাঙ্গ উত্তর লিখতে পারে। সুতরাং পরিশেষে বলা যায় যে সিলেবাস ও পাঠ্যপুস্তক একে অপরের পরিপূরক। সিলেবাস যেখানে শিক্ষার পরিকল্পনা নির্ধারণ করে, সেখানে পাঠ্যপুস্তক সেই পরিকল্পনাকে বিশদভাবে ব্যাখ্যা করে শিক্ষার্থীর শেখাকে সহজ ও কার্যকর করে তোলে। এর পরের স্লাইডে হচ্ছে প্রসেস অফ ট্রান্সলেটিং সিলেবাস ইনটু টেক্সট বুক, অর্থাৎ সিলেবাসকে টেক্সট বুকে রূপান্তরের প্রক্রিয়া। সিলেবাস হলো শিক্ষার একটি পরিকল্পিত কাঠামো। সেখানে কি শেখানো হবে, কোন ক্রমে শেখানো হবে এবং শিক্ষার উদ্দেশ্য কি, সব কিছু নির্দিষ্ট করা থাকে। কিন্তু শিক্ষার্থীদের হাতে যে বই পৌঁছায় সেটি হলো পাঠ্যপুস্তক। এই পাঠ্যপুস্তক তৈরির প্রক্রিয়ায় সিলেবাসকে সহজ, বোধগম্য ও শিক্ষার্থীদের উপযোগী করে তোলা হয়। এরপর আমি ধাপে ধাপে এই প্রক্রিয়াটি বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথম পয়েন্টই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য সিলেবাস, অর্থাৎ সিলেবাসকে বোঝা। প্রথমে শিক্ষক, বিশেষজ্ঞ ও পাঠ্যপুস্তক নির্মাতারা সিলেবাসটি ভালোভাবে বিশ্লেষণ করেন। সিলেবাসে কি শিখতে হবে, কোন দক্ষতা অর্জন করতে হবে, কোন বয়সে শিক্ষার্থীদের জন্য তা নির্ধারিত হবে, এসব পরিষ্কারভাবে বোঝা খুব জরুরি। যেমন পঞ্চম শ্রেণীর ইতিহাসের সিলেবাসে পড়ে লেখক বুঝলেন যে মৌর্য সাম্রাজ্যের পরিচয় শেখাতে হবে খুব সহজ ভাষায় এবং শিশুদের জন্য উপযোগী ছবি, গল্প যোগ করতে হবে যাতে তারা ইতিহাসকে কঠিন মনে না করে। এর পরের পয়েন্ট হচ্ছে কন্টেক্সট সিলেকশন, অর্থাৎ বিষয়বস্তু নির্বাচন। সিলেবাস অনুযায়ী কোন বিষয়গুলো পাঠ্য বইয়ে রাখা হবে তা বাছাই করা হয়। বয়স অনুযায়ী সহজবোধ্য, আকর্ষণীয় ও শিক্ষণীয় বিষয় নির্বাচন করা জরুরি। যেমন ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই লিখতে গিয়ে লেখক সিলেবাস থেকে জলচক্র বিষয়টি বেছে নিলেন, কিন্তু জলের রাসায়নিক গঠন অংশটি বাদ দিলেন, কারণ সেই অংশটি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুব জটিল। এর পরের পয়েন্ট হচ্ছে টেক্সট বুক প্ল্যানিং, অর্থাৎ পাঠ্য বই পরিকল্পনা। নির্বাচিত বিষয়বস্তুকে কোন অধ্যায়ে কিভাবে সাজানো হবে তা পরিকল্পনা করা হয়। বইয়ের দৈর্ঘ্য, ছবির ব্যবহার, কার্যক্রমের ধরন সব কিছু পরিকল্পনা করা হয়। যেমন ষষ্ঠ শ্রেণীর ভূগোল বইয়ের পরিকল্পনা করতে গিয়ে লেখক ঠিক করলেন প্রথমে অধ্যায়ের মানচিত্রের ব্যবহার শেখানো হবে, দ্বিতীয় অধ্যায়ে ভারতের ভৌগোলিক অবস্থান আলোচনা করা হবে, আর প্রতিটি অধ্যায়ের শেষে ছোট ছোট অনুশীলনী থাকবে যাতে শিক্ষার্থীরা শিখে শিখে প্রশ্নের উত্তর লিখতে পারে। এর পরের পয়েন্ট হচ্ছে চ্যাপ্টার লেআউট অ্যান্ড রাইটিং স্ট্রাকচার, অর্থাৎ অধ্যায় বিন্যাস ও কাঠামো নির্ধারণ। প্রতিটি অধ্যায়ে বিষয়বস্তুকে সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করা হয়। শুরুতে শিরোনাম, তারপর ব্যাখ্যা, উদাহরণ, চিত্র, শেষে প্রশ্ন উত্তর ইত্যাদি রাখা হয়। যেমন ষষ্ঠ শ্রেণীর জীবনবিজ্ঞান বই লিখতে গিয়ে লেখক উদ্ভিদের গঠন অধ্যায়ের প্রথমে সহজ পরিচয় লিখলেন, তারপর পাতার কাজ ও কাঠামো ছবি সহ দিলেন, এরপর মূল ও কাণ্ডের কাজ বোঝালেন, আর অধ্যায়ের শেষে তুমি কি জানো নামে একটি তথ্য বাক্স যোগ করলেন যাতে অধ্যায়টি আরও আকর্ষণীয় হয়। এর পরের পয়েন্ট হচ্ছে রাইটিং অ্যান্ড স্ট্রাকচারিং কন্টেন্ট, অর্থাৎ বিষয়বস্তু লেখা ও বিন্যস্ত করা। নির্বাচিত বিষয়গুলো সহজ ভাষায় লিখে সাজানো হয়। প্রতিটি অধ্যায়ে শিরোনাম, উপশিরোনাম, ছবি, উদাহরণ, অনুশীলনী যুক্ত করা হয় যাতে শিক্ষার্থীরা তা সহজেই বুঝতে পারে। যেমন ষষ্ঠ শ্রেণীর গণিত বই লিখতে গিয়ে লেখক ভগ্নাংশের অধ্যায়ে প্রথমে সহজ সংজ্ঞা লিখলেন, তারপর ছোট ছোট উদাহরণ দিলেন, প্রতিটি অধ্যায়ের পরে ব্যাখ্যা যোগ করলেন এবং সবশেষে ধাপে ধাপে সমাধান সহ অনুশীলনী সাজিয়ে দিলেন যাতে শিক্ষার্থীরা তা সহজেই শিখতে পারেন।
এর পরের পয়েন্ট হচ্ছে গিভিং ইম্পর্টেন্স টু বেসিক নলেজ, অর্থাৎ মৌলিক জ্ঞানের প্রতি গুরুত্ব দেওয়া। পাঠ্য বই তৈরির সময় লেখক প্রথমে মৌলিক ধারণাগুলি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেন, কারণ ভিত মজবুত না হলে পরে জটিল বিষয়গুলি বোঝা কঠিন হয়। যেমন পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ে গুণের অধ্যায়ে লেখক প্রথমে 1 থেকে 10 নামতা খুব স্পষ্টভাবে লিখে দিলেন এবং একাধিক ছোট ছোট উদাহরণ যোগ করলেন, কারণ নামতা ভালোভাবে না জানলে পড়ে বড় বড় গুণের অঙ্ক শেখা কঠিন হয়ে যাবে শিক্ষার্থীদের পক্ষে। এরপর হচ্ছে সিকুয়েন্সিয়াল অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেশন অফ নলেজ, অর্থাৎ জ্ঞানকে ধারাবাহিকভাবে বিন্যস্ত করা ও সমন্বয় করা। পাঠ্য বইয়ে বিষয়গুলো এমনভাবে সাজানো হয় যাতে এক অধ্যায় থেকে পরের অধ্যায়ের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক থাকে। নতুন অধ্যায়ের আগে জ্ঞান প্রয়োজন হয়। যেমন অষ্টম শ্রেণীর গণিত বইয়ে সরল সমীকরণ অধ্যায়টি লেখক লিখেছেন বা রেখেছেন বীজগণিতের যোগ বিয়োগ নিয়ম অধ্যায়ের পরে, কারণ বীজগণিতের মৌলিক নিয়ম না বুঝলে সরল সমীকরণ সমাধান করা সম্ভব নয়। এভাবে তিনি আগের অধ্যায়ের ভিত্তির ওপর নতুন অধ্যায়টি সাজিয়েছেন। এরপর হচ্ছে ফলোয়িং এ লজিক্যাল অর্ডার, অর্থাৎ যৌক্তিক ক্রম অনুসরণ করা। পাঠ্য বইয়ের বিষয়গুলো এমনভাবে সাজানো হয় যাতে সহজ থেকে কঠিন, পরিচিত থেকে অপরিচিত, মূর্ত উদাহরণ থেকে বিমূর্ত ধারণার দিকে যাওয়া যায়। যেমন পঞ্চম শ্রেণীর পরিবেশবিদ্যা বইয়ে লেখক প্রথমে উদ্ভিদের অংশগুলি অধ্যায় রাখলেন, তারপর উদ্ভিদের জীবনচক্র এবং শেষে উদ্ভিদের ব্যবহার, কারণ গাছের অংশ ও জীবনচক্র না বুঝলে তার ব্যবহার সম্পর্কে শেখা যৌক্তিকভাবে অসম্পূর্ণ থেকে যাবে। এর পরের পয়েন্ট হচ্ছে অ্যাডিশনাল এক্সপ্লেনেশনস বাই দ্য অথার ইন দ্য টেক্সট বুক, অর্থাৎ লেখকের অতিরিক্ত ব্যাখ্যা যুক্ত করা। পাঠ্য বই রচনার সময় লেখক শুধু পাঠ্যসূচির নির্দেশিত মূল বিষয়গুলিই দেন না, বরং ছাত্রছাত্রীদের বোঝার সুবিধার জন্য অতিরিক্ত ব্যাখ্যা, চার্ট, ছবি, উদাহরণ যোগ করেন। যেমন পঞ্চম শ্রেণীর ইতিহাস বইয়ে মহেঞ্জোদারো সভ্যতা অধ্যায়ে লেখক অতিরিক্ত ব্যাখ্যা হিসেবে একটি নোট যোগ করেছেন। মহেঞ্জোদারো বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত, যাতে শিক্ষার্থীরা অধ্যায়ের তথ্যর সঙ্গে বাস্তব ভৌগোলিক অবস্থানও সহজে মনে রাখতে পারেন। এর পরের পয়েন্ট হচ্ছে ইন্টিগ্রেটিং অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, অর্থাৎ মূল্যায়ন ও কার্যক্রম সংযোজন। প্রতিটি অধ্যায় শেষে শিক্ষার্থীদের বোঝা যাচাই করার জন্য প্রশ্ন, খেলা, কার্যক্রম রাখা হয়, এতে শেখা স্থায়ী হয়। যেমন শিক্ষাবিজ্ঞান বিষয়ের শিক্ষণ শেখার কৌশল অধ্যায়ের শেষে লেখক কিছু অনুশীলনী যোগ করেছেন। যেমন তোমার পছন্দের কোনো শিখন কৌশলের ধাপগুলো লিখে বোঝাও এবং কোন পরিস্থিতিতে দলগত শিখন পদ্ধতি বেশি কার্যকর হয় তা উদাহরণ সহ লেখন, যাতে শিক্ষার্থীরা অধ্যায়ের ধারণাগুলি কতটা বুঝেছে ও প্রয়োগ করতে পারেছে তা যাচাই করতে পারা যায়। এরপর হচ্ছে স্টেপ বাই স্টেপ লেআউট অফ দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্য বইয়ের ধাপে ধাপে বিন্যাস। বইয়ের প্রতিটি অধ্যায় এমনভাবে সাজানো হয় যাতে সহজ থেকে কঠিনের দিকে ধাপে ধাপে অগ্রসর হওয়া যায়। যেমন পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের চিঠি লেখার নিয়ম অধ্যায়ে লেখক প্রথমে চিঠির সংজ্ঞা লিখলেন, এরপর প্রয়োজনীয় অংশগুলি আলাদা করে দেখালেন, যেমন তারিখ, সম্বোধন, মূল অংশ, সমাপ্তি, তারপর একটি নমুনা চিঠি দিলেন এবং সবশেষে শিক্ষার্থীদের জন্য একটি চিঠি লেখার অনুশীলনী যোগ করলেন, যাতে তারা ধাপে ধাপে চিঠি লেখার কৌশল শিখতে পারে। এর পরের পয়েন্ট হচ্ছে সিঙ্গেল পার্ট অফ দ্য কারিকুলাম, অর্থাৎ পাঠ্যক্রমের একক অংশ হিসেবে উপস্থাপন। বইটি এমনভাবে তৈরি হয় যাতে পাঠ্যক্রমের অন্য বিষয়গুলোর সঙ্গে মিল রেখে একক অংশ হিসেবে কাজ করে। যেমন অষ্টম শ্রেণীর ইতিহাস বইয়ে মহাত্মা গান্ধীর নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন অধ্যায়টি এমনভাবে রাখা হয়েছে যাতে এটি পুরো ইতিহাস সিলেবাসের একটি অংশ হিসেবে কাজ করে এবং সপ্তম শ্রেণীতে শেখা ব্রিটিশ শাসনের শুরু অধ্যায়ের সঙ্গে যুক্ত হয়। এর পরের পয়েন্ট হচ্ছে মেনটেনিং এ রিলেশনশিপ উইথ দ্য পাস্ট, অর্থাৎ অতীতের সঙ্গে সম্পর্ক রক্ষা। নতুন বই তৈরি হলেও
আগের সংস্কৃতির সঙ্গে সম্পর্ক রাখা হয়। পুরনো সাহিত্য, ঐতিহ্য, ঐতিহাসিক প্রেক্ষাপটকে গুরুত্ব দেওয়া হয়। যেমন সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ে মুঘল সাম্রাজ্যের উত্থান অধ্যায়ে লেখক প্রথমে আগের বছরের পাঠ থেকে শেখানো দিল্লি সুলতানদের পতন এর সংক্ষিপ্ত আলোচনা করেছেন, যাতে শিক্ষার্থীরা আগের ঘটনা মনে করে নতুন অধ্যায়ের সঙ্গে সম্পর্ক খুঁজে পায়। এর পরের পয়েন্ট হচ্ছে ডিটেলড ডিসকাশন, অর্থাৎ বিস্তারিত আলোচনা। এই পুরো প্রক্রিয়া নিয়ে শিক্ষা বিশেষজ্ঞ, শিক্ষক ও সম্পাদকদের মধ্যে গভীর আলোচনা হয়। কিভাবে শেখানো সহজ হবে, শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী কোন পরিবর্তন দরকার, সব দিক নিয়ে চিন্তা ভাবনা করা হয়। যেমন উদাহরণ হিসাবে এখানে বলা যেতেই পারে যে ইতিহাস পাঠ্যপুস্তকের ভারতের স্বাধীনতা আন্দোলন অধ্যায়ে লেখক কেবল ঘটনাগুলোর তালিকা দেননি, বরং প্রতিটি ঘটনার পটভূমি, নেতৃত্বের ভূমিকা, সামাজিক প্রভাব এবং দীর্ঘমেয়াদী ফলাফল নিয়ে বিশ্লেষণধর্মী ও বিস্তারিত আলোচনা করেছেন, যাতে শিক্ষার্থীরা ঘটনাগুলোর আন্তঃসম্পর্ক ভালোভাবে বুঝতে পারেন। এর পরের পয়েন্ট হচ্ছে রিভিউ অ্যান্ড ভ্যালিডেশন, অর্থাৎ পর্যালোচনা ও অনুমোদন। প্রস্তুতিকৃত পাঠ্য বই বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়। তারা বিষয়বস্তু, ভাষা, শিক্ষণীয়তা সব কিছু যাচাই করে মতামত দেন। প্রয়োজন হলে সংশোধন করা হয়। যেমন বাংলা ব্যাকরণ বইয়ে যদি একটি ভুল নিয়ম লেখা থাকে, বিশেষজ্ঞরা তা চিহ্নিত করে সংশোধন করেন। যেমন অব্যয় অংশে ভুল উদাহরণ থাকলে নতুন উদাহরণ যোগ করা হয়। এর পরের পয়েন্ট হচ্ছে ফাইনালাইজেশন অ্যান্ড পাবলিকেশন, অর্থাৎ চূড়ান্তকরণ ও প্রকাশন। সংশোধনের পর বইয়ের চূড়ান্ত রূপ প্রস্তুত হয়। প্রিন্টিং, কভার ডিজাইন, ISBN নম্বর ইত্যাদি দিয়ে বইটি প্রকাশ করা হয় এবং বিদ্যালয়ে পাঠানো হয়। প্রতিটি অধ্যায়ের বিষয়বস্তু পর্যালোচনা, যাচাই ও সংশোধনের শেষে শিক্ষা বোর্ড পাঠ্যপুস্তকটির চূড়ান্তকরণ সম্পন্ন করেন। এরপর সেটি মুদ্রণ করে দেশের সমস্ত স্কুলে ব্যবহারের জন্য প্রকাশ করা হয়। এর পরের পয়েন্ট হচ্ছে টিচার ট্রেনিং অ্যান্ড সাপোর্ট, অর্থাৎ শিক্ষক প্রশিক্ষণ ও সহায়তা। নতুন বই কার্যকরভাবে শেখানোর জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। কিভাবে বইয়ের অধ্যায় পড়াবেন, কার্যক্রম করাবেন তা শেখানো হয়। যেমন নতুন ইতিহাস পাঠ্যক্রম বাস্তবায়নের আগে শিক্ষকদের জন্য জেলা পর্যায়ে সেমিনার ও প্রশিক্ষণ দেওয়া হয় এবং অনলাইন সহায়তা কেন্দ্র চালু করা হয়, যাতে শিক্ষকরা পাঠদানের সময় প্রয়োজনীয় নির্দেশনা ও উপকরণ সহজেই পেতে পারে। তো পরিশেষে বলা যায়, সিলেবাসকে পাঠ্যপুস্তকে রূপান্তর করা কোনো সাধারণ কাজ নয়। এটি একটি পরিকল্পিত ও সুচিন্তিত প্রক্রিয়া। এখানে শিক্ষাবিদ, বিশেষজ্ঞ, লেখক ও সম্পাদক সবাই মিলিতভাবে কাজ করেন। তাদের লক্ষ্য থাকে এমন একটি বই তৈরি করা যা শিক্ষার্থীদের বয়স, মানসিক ক্ষমতা ও বোঝার স্তরের সঙ্গে পুরোপুরি মানানসই হয়। তাই প্রথমেই খেয়াল রাখা হয় কোথায় সরল ভাষা প্রয়োজন, কোথায় উদাহরণ, ছবি বা চার্ট দিলে বোঝা সহজ হবে। প্রতিটি অধ্যায় সাজানো হয় ধাপে ধাপে, যাতে শিক্ষার্থীরা আগে মৌলিক ধারণা শিখে পরে ধীরে ধীরে জটিল বিষয়ে যেতে পারে। এইভাবে তাদের শেখার আগ্রহ বাড়ে এবং বিষয়বস্তুর প্রতি গভীর বোঝাপড়া তৈরি হয়। শুধু শিক্ষার্থীদের নয়, শিক্ষকদেরও সুবিধার কথাও মাথায় রাখা হয়। তাই বইয়ের ভেতরে স্পষ্ট ব্যাখ্যা, উদাহরণ, কার্যকলাপ, টেবিল ও অনুশীলনী যুক্ত করা হয়। অনেক সময় শিক্ষকের জন্য আলাদা নির্দেশনাও দেওয়া হয়, যাতে তিনি সহজে পাঠদান করতে পারেন। ফলে পাঠ্যপুস্তক শুধু তথ্যের ভাণ্ডার নয়, বরং শেখাকে অর্থবহ করে তোলার একটি কার্যকর মাধ্যম হয়ে ওঠে। শিক্ষার্থী বই পড়ে কেবল মুখস্থ করে না, বরং বোঝে, চিন্তা করে এবং বাস্তবে তা প্রয়োগ করতে পারে। ধন্যবাদ।